তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 8-এর থার্ড ইউনিট টেস্টের বিজ্ঞানের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ অ্যানালাইসিস করব। কোনো প্রশ্নই কিন্তু অ্যানালাইসিস ছাড়বো না। টার্গেট একটাই, সব থেকে সেরা রেজাল্ট করা চাই। থার্ড ইউনিট টেস্টে ক্লাস 8-এ নাম্বার থাকবে বিজ্ঞানের 70, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এবার চলো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 10টি প্রশ্ন, 10 নাম্বার। 1 নাম্বার, বায়ুর চাপ যে যন্ত্রের সাহায্যে মাপা যায় তার নাম। প্রথম অপশন হাইগ্রোমিটার, তারপরে ব্যারোমিটার, তারপরে থার্মোমিটার। এখানে 3টে অপশন ডিটেলস আমরা জানবো। এটাই কিন্তু আমাদের অ্যানালাইসিস, অর্থাৎ কোনো প্রশ্নতে আমরা কোনো রকম উইকনেস রাখবো না। দেখো, প্রথম অপশন আছে কি বলতো, হাইগ্রোমিটার। এই হাইগ্রোমিটারের সাহায্যে কি করে জানো, বায়ুর যে আর্দ্রতা আছে তা পরিমাপ করা হয়, অর্থাৎ বাতাসের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ কতটা আছে, বাতাস কতটা ভেজা বা কতটা শুষ্ক তা পরিমাপ করা হয় কিসের সাহায্যে, হাইগ্রোমিটার। যদি পরীক্ষা আসে হাইগ্রোমিটারের কাজ, তাও জানতে পারলাম। এরপর দেখো বলেছে ব্যারোমিটার। ব্যারোমিটারের সাহায্যে কী করা হয় বলতো, বাতাসের অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ যেটা আছে সেই চাপটা কিন্তু আমরা পরিমাপ করি। দেখো, বায়ুমণ্ডলের মধ্যে কিন্তু নিম্নচাপ থাকে, উচ্চচাপ থাকে। তাহলে এই যে প্রশ্নটা রয়েছে, দেখো, বায়ুর চাপ যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম কি, তার নাম হবে ব্যারোমিটার, অর্থাৎ ব্যারোমিটারের সাহায্যে কিন্তু বায়ুর চাপ মাপা হয়। এবার লাস্ট একটা অপশন বাকি আছে থার্মোমিটার, এটা রাখবো কেন, এটাও চলো অ্যানালাইসিস করে জেনে নেই। দেখো, থার্মোমিটারের সাহায্যে মেইনলি আমরা উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ করব। দেখো, 3খানা অপশনের উত্তরে আমি জানি। হাইগ্রোমিটারের সাহায্যে কী করছি, চলো রিভিশন করি। হাইগ্রোমিটারের সাহায্যে কী করছি, যে বায়ু কতটা শুকনো, বায়ু কতটা ভারী, অর্থাৎ বায়ুর মধ্যে কতটা জলীয় বাষ্প রয়েছে তা পরিমাপ করব। আর ব্যারোমিটারের সাহায্যে কী করব, বায়ুর আর্দ্রতা পরিমাপ করব। এই কী বলবো, ব্যারোমিটারের সাহায্যে আমরা কী করবো, মেনলি বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করব, অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ মাপার জন্য ব্যারোমিটার ব্যবহার করব। আর থার্মোমিটারের সাহায্যে আমরা কী করব, তাপমাত্রা বা উষ্ণতা পরিমাপ করব। চলো উত্তর দেখে নিই। দেখো, উত্তর রয়েছে ব্যারোমিটার। কনসেপ্ট ক্লিয়ার হলো। নেক্সট 2 নম্বর, কার্বনের তড়িৎ পরিবাহী রূপভেদ হলো। এখানে অপশন আছে, দেখো, কোক আছে, গ্রাফাইট আছে, চারকোল আছে। এবার কথা হচ্ছে, দেখো, এই যে এখানে আছে কোক, এই কোকটা কি বলতো, কোক হচ্ছে কার্বনের এক রকমের অনিয়তাকার রূপ, হ্যাঁ, যা সাধারণত আমরা কী করি বলতো, আমরা বলতে পারি যে যা বিদ্যুৎ পরিবহন করে না। দেখো, এখানে তড়িৎ পরিবহন বলেছে। দেখো, মেনলি কোকটা কি অনিয়তাকার একটা রূপভেদ, আর এটা কিন্তু তড়িৎ কিন্তু পরিবহন করছে না, অর্থাৎ এটা কিন্তু কন্ডাক্টর না, তড়িতের কন্ডাক্টর, অর্থাৎ তড়িৎ পরিবহন করে না। এবার আসছি গ্রাফাইট। এই গ্রাফাইটের স্ট্রাকচারটা এমন হয়, এটা কিন্তু আবার সুন্দরভাবে তড়িৎ পরিবহন করে। বুঝতে পারলে? কারণ কি বলতো, এর প্রতিটি কার্বন পরমাণু 3টি অন্য কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। একটি মুক্ত ইলেকট্রন থাকাতেই এটি কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে। এই দেখো, সমযোজী বন্ধন বললাম, তড়িৎযোজী বন্ধন বললাম, এগুলো কিন্তু ক্লাস 10-এ জানতে হবে। তো আমরা এখন একটু জেনে রাখলাম, একটু অ্যাডভান্স পড়বো। এবার আছে চারকল। এই চারকলও কিন্তু কার্বনের আরেকটা অনিয়তাকার রূপভেদ, এটাও কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। তার মানে বুঝলাম যে কার্বনের তড়িৎ পরিবহন করতে পারে একমাত্র কে, সেটা হচ্ছে গ্রাফাইট। বুঝতে পারলে তো কেন গ্রাফাইট তড়িৎ পরিবহন করে? আমরা উঁচু ক্লাসে গিয়ে জানবো যে স্পেশালি একটা স্ট্রাকচার রয়েছে কার্বনের বন্ডিং সিস্টেম, অর্থাৎ কার্বনের স্ট্রাকচারাল গঠনের জন্য কিন্তু এটা তড়িৎ পরিবহন করতে পারে। তারপরে কার্বনের তড়িৎ পরিবহন করতে পারে কে, গ্রাফাইট। বাকিগুলো কিন্তু পারে না। কেন পারে না সেগুলো কিন্তু আমরা জানলাম, এবং সেগুলো দেখতে কেমন সেটাও কিন্তু আমরা আলোচনা করলাম। এটাই কিন্তু আমাদের অ্যানালাইসিস, অর্থাৎ কোনো প্রশ্নই ছাড়বো না। জিওসির ডিটেলস আমরা পড়বো, আর টার্গেট একটাই, সব থেকে সেরা রেজাল্ট করা চাই। আর দাদার ক্লাসরুমের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু সব থেকে টপ লেভেলের রেজাল্ট কিন্তু করে ওয়েস্ট বেঙ্গলে। তোমার কাছে আমি সেরকম একটা রেজাল্ট চাই। 3 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে বলের একক হলো। এখানে অপশন আছে নিউটন, ডাইন, পাস্কেল। দেখো, এখানে যদি বলি বলের একক কি, বলের কিন্তু আমরা 2 রকমের একক পাচ্ছি। প্রথমটা তুমি জানো, একটা হচ্ছে এসআই। তো এসআইতে হচ্ছে বলের একক হচ্ছে নিউটন, ওকে। আর সিজিএস যেটা আছে সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে কি ডাইনই, তাই না, ডাইন। তো ডাইন হচ্ছে কি বলতো, এসআই সিজিএসে বলের একক, যেটাকে আমরা ইংলিশে বলি ফোর্স। তাহলে বলের 2 রকমের একক, একটা হচ্ছে এসআই, এটা কি নিউটন, আর সিজিএসে কি ডাইন। পরীক্ষায় যদি আসে যে বলের সিজিএস একক কি, তাহলে আমরা বলবো কি ডাইন। এটাই তো অ্যানালাইসিস, অর্থাৎ যা প্রশ্ন আসবে আমরা সব রকম রেডি করে রাখলাম। তারপরে 2টো এককই আমরা জেনে নিলাম। এসআইতে হচ্ছে কি, এসআইতে হচ্ছে নিউটন, আর সিজিএস হচ্ছে ডাইন। এবার কথা হচ্ছে, দাদা এই পাস্কেল ব্যাটা কি জিনিস? হ্যাঁ, পাস্কেল একজনের নাম বলতে পারে, একটা বিখ্যাত সায়েন্টিস্ট। এবার কথা হচ্ছে পাস্কেল তাহলে কী করে? দেখো, এটি হচ্ছে কি বলতো, এটা হচ্ছে চাপ আছে না, চাপ, অর্থাৎ প্রেশার যেটা আছে সেই প্রেশার পরিমাপ করার একক। এটা কিন্তু ক্লাস 10-এর জন্য ইম্পর্টেন্ট। মাধ্যমিকে দেখবে মাঝে মাঝে এই প্রশ্নটা আসে যে পাস্কেল কি, বা অনেক সময় প্রশ্ন দেয় যে বায়ুর চাপ মাপা হয় যে ব্যাপারটা, অর্থাৎ বায়ুর চাপ পরিমাপের একক কি, আমরা বলবো পাস্কেল। তাহলে আমরা ক্লাস 10-এর পড়াটা এখন থেকেই পড়ে রাখলাম। তাহলে আমাদের কি আসলো, দেখো, নিউটন ক্লাস 9-এ পড়বে, আবার 9-এ পড়তে হবে। এসআইতে কি হচ্ছে, বলের নাম কি নিউটন, আর সিজিএস হচ্ছে ডাইন, আর পাস্কেল ব্যাটা হচ্ছে কি চাপ,
চাপের একক, কনসেপ্ট ক্লিয়ার হলো। চলে আসছি নেক্সট প্রশ্নতে। অগ্নি নির্বাপক যন্ত্রে দেখো অগ্নি নির্বাপক হিসাবে যে গ্যাসটি ব্যবহৃত হয় তা হলো, এবার চলো অপশনগুলো পড়বো। CO2 মানে কি জানো? কার্বন ডাই অক্সাইড। এটি আগুন নেভাতে কি করে বলো তো? সাহায্য করে। অর্থাৎ আগুন কোনো জায়গায় জ্বললে কার্বন ডাইঅক্সাইড ঢালে সেটা কিন্তু নেমে যাবে, কারণ এটি বাতাসের চেয়ে ভারী এবং আগুনকে কি করে বলো তো? অক্সিজেন থেকে বিচ্ছিন্ন করে দেয়। মেন কেমিক্যাল ব্যাপারটা যদি জানো তাহলে বলবো যে অক্সিজেন থেকে বিচ্ছিন্ন করে দেয়। অর্থাৎ আগুনকে মানে কি বলবো, কোনো একটা জ্বালানিকে জ্বলতে কিন্তু সাহায্য করছে না এবং নিজেও কিন্তু সেটাকে কি করছে? বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ অ্যাকচুয়ালি যেটা বলতে গেলে শর্টকাটে সেটা হচ্ছে আগুন নেভাতে সাহায্য করে। এবার গল্পটা হচ্ছে কি দাদা, বাকি অপশনগুলো যেরকম হচ্ছে ক্লোরিন। দেখো ক্লোরিন কি বলো তো? এটি একটি বিষাক্ত গ্যাস, তুমি অন্তত বলতে পারো। ঠিক আছে, দেখো অক্সিজেন, এটা এখানে নিবানো টিবানোর কোনো কাজে লাগে না। অক্সিজেন তো এটি মেনলি যেটা আমরা গ্রহণ করি, এই অক্সিজেন কী করে বলো তো? যে কোনো জ্বালানিকে পোড়াতে সাহায্য করছে, অর্থাৎ হচ্ছে দহনে সাহায্য করছে। তাই আগুন নেভানোর জন্য এটি ব্যবহার করা হয় না, কারণ আগুন নেভানোর জন্য তুমি যদি অক্সিজেন ব্যবহার করো তাহলে আগুন আরও বেশি লেগে যাবে, বুঝতে পারছো তো? তার জন্য অক্সিজেনটাকে ব্যবহার করা হয় না। এর মধ্যে আর একটা গ্যাস আছে, সেটা আমি একটু লিখে দিই। দেখো এটার নাম হচ্ছে হাইড্রোজেন। এটা কি বলতো? এটা নিজেই জ্বলে, নীল শিখা সহ জ্বলবে। সেই গ্যাসটার নাম কি? হাইড্রোজেন। তোমাদের বইতে হয়তো এটা পড়ছো, তাই না? তার মানে কার্বন ডাইঅক্সাইড জানলাম, ক্লোরিন জানলাম, অক্সিজেন জানলাম, এবং এক্সট্রা একটা কোশ্চেন সেটা হচ্ছে হাইড্রোজেন জানলাম, যেটা হচ্ছে নিজেই জ্বলে এবং সেটা নীল শিখা সহ জ্বলে। বুঝতে পারলে? অ্যানালাইসিস কেমন লাগছে? নেক্সট চলো প্রশ্ন 5 নাম্বার। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয়? দেখো অপশনে আছে কি বলো তো? পড়ো, কি আছে বলো? অসৎ আছে, সৎ আছে এবং সৎ এবং অসৎ আছে। তুমি আমার সাথে গল্প করো এবং পড়ো। মনে করো না আমরা একসাথে পড়ছি। দেখো এর মধ্যে যদি তুমি বলো যে অসৎ প্রতিবিম্ব কি, দেখো আচ্ছা চলো প্রশ্নের অ্যান্সারটা জানি, যে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি হয় অ্যাকচুয়ালি কিন্তু অসৎ টাইপের। হ্যাঁ, এই যে অসৎ যেটা আছে অপশন নাম্বারে, যে অসৎ, এটা হবে রাইট। এবার কথা হচ্ছে বাকি বিষয়গুলো চলো আমরা ডিটেলস একটু পড়ে নেই। দেখো একটা সমতল দর্পণ বা একটা লেন্স যদি তুমি চিন্তা করো, সেখানে কিন্তু অনেকগুলো আলোক রশ্মি কী হচ্ছে বলো তো? প্রতিফলিত হচ্ছে। ধরো এরকম একটা সমতলে যদি চিন্তা করি, দেখো এখানে আমরা এরকম পড়ছিলাম যে আলো যাচ্ছে, আসছে, আর ওটা বেরিয়ে যাচ্ছে, তাই না? অর্থাৎ আলো এইভাবে যাচ্ছে একটা রেখা অনুসারে, রশ্মি, এগুলো কিন্তু রশ্মি সব এইভাবে আলোগুলো কিন্তু যাচ্ছে। ওকে, কাচ যেটাকে বলি, লেন্স বা কাচের মধ্যে দিয়ে, তাই না? আচ্ছা, কি হচ্ছে? এটার থেকে আলোটা প্রতিফলিত, যেরকম এখানে আমি এটা দেখাই দিলাম যে এই আলোটা পড়ছে তলের পড়ার পরে এদিকে বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে প্রতিফলিত হওয়ার ঘটনাটা। এখানে আবার আমরা কি করবো? প্রতিফলনের সূত্র আঁকবো, যে প্রতিফলনের সূত্র অনুসারে কি হয়, এখানে একটা লম্ব আঁকতে হয়। যাক, এটা কিন্তু আমরা বইতে পড়েছি, জাস্ট একটু রিভিশনও করে নিলাম। তো দেখো বলেছে যে প্রতিষ্ঠিত হওয়ার পর যদি কোনো বিন্দুতে মিলিত না হয়, অর্থাৎ পার্টিকুলারলি কোনো বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে না, মিলিত না হলে কি হতে পারে সেগুলো দেখো, যে তখন আমরা পিছনের দিকে যদি সেই রশ্মিগুলোকে বর্ধিত করি বা বাড়িয়ে দিই, তো সেখান থেকে আমরা কী পাবো বলতো? একটা প্রতিবিম্ব পাবো, এবং সেই প্রতিবিম্বটা অসৎবিম্ব হবে। এই প্রতিবিম্ব কি বলতো? পর্দায় কিন্তু আবার ধরা যাবে না, বুঝতে পারছো তো? এটি আলোক রশ্মিগুলোকে প্রকৃত মিলনে গঠিত সাহায্য করে। দেখো একটা ক্ষেত্রে যেখানে আলোগুলো মিলিত হবে সেটা আলটিমেটলি সৎ প্রতিবিম্ব গঠন করবে। তো এখানে সৎ অসতের পার্থক্য কিন্তু বুঝতে পারলাম। অর্থাৎ অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে কি হচ্ছে, যে আলোগুলো বেরোচ্ছে পার্টিকুলার একটা পজিশনে গিয়ে মিলিত হবে তার কোনো কথা নাই, আবার সেগুলো যে কী হবে সেটাও না। আর এই ক্ষেত্রে কি, এই যে সমতল দর্পণের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটছে। অর্থাৎ এক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতি টোটালটাই একটা মানে অন্য লেভেলের দাঁড়াচ্ছে, যেটা অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা অসৎবিম্ব বলছি। চলো একটু বেশি বললাম, যাই হোক, উঁচু ক্লাসের মতো করে। এবার দেখো 6 নম্বরটা বলবো। বাহকের মাধ্যমে সংক্রামিত হয় এমন রোগ হলো, এখানে আছে দেখো পোলিও আছে, যক্ষা আছে, ম্যালেরিয়া আছে। আচ্ছা, বাহকের মাধ্যমে সংক্রামিত হয় এর মধ্যে কোনটা হতে পারে? এর মধ্যে দেখো একমাত্র যদি বলি যে বাহকের মাধ্যমে সংক্রামিত হবে কি, ম্যালেরিয়া। ম্যালেরিয়া হচ্ছে দেখো মশা আছে না, সেই মশার মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ে। আচ্ছা, সেই মশাটার নামও কিন্তু অনেক সময় পরীক্ষা দেয় যে কোন মশার মাধ্যমে ছড়ায়, তো আমাদের বলতে হবে স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে। ঠিক আছে তো? আর পোলিও আর যক্ষা অ্যাকচুয়ালি এটা কিন্তু বলতে পারো যে দূষিত জলের মাধ্যমে বা বাতাসের মাধ্যমে কিন্তু তুমি এই যক্ষা টকা যেটা আছে বা ডায়রিয়া ব্যাপারটা, সেটা তো দূষিত জলের মাধ্যমে হয়, এগুলো সাধারণত ছড়াচ্ছে। তো যে কারণে তুমি ডাইরেক্ট কিন্তু বলতে পারছো না যেটা বাহকের মাধ্যমে ছড়াচ্ছে, কী বলো, যেটা দূষিত জল বা অন্যান্য সিস্টেমের মাধ্যমে ছড়াতে পারে। কিন্তু এখানে ডাইরেক্ট পরিবহন করছে কি, সেটা হচ্ছে মশা। স্ত্রী অ্যানোফিলিস মশা কী করছে? ম্যালেরিয়াটাকে পরিবহন করছে। তো কনসেপ্টটা এইভাবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা এবার চলো আমরা আরেকটা প্রশ্ন করি। মাস ফ্লাওয়ারিং কোন গাছের হয়? আচ্ছা, মাস ফ্লাওয়ারিং বলতে কি, দেখো বাঁশ গাছ আছে না, বাঁশ, সেই বাঁশে কি হয়, অনেক দিন পর, হয়তো কয়েক বছর পর, কয়েক দশক, কয়েক শতক হতে পারে, বহু দিন পরে কি হয়, সেই বাঁশ গাছে কি হয়, ফুল টুল ফোটে। এবার এই ফুল ফোটে, তারপর তার থেকে বীজ উৎপাদন হয়, অর্থাৎ তার থেকে বীজ হয়, মানে ফল টাইপের যেটাকে বলছে ফুল। এবার যখন এগুলো হয় কিনা, আশেপাশে যত ইঁদুর আছে কিনা, ইঁদুরগুলা এর গন্ধে আকৃষ্ট হয়ে পাগল হয়ে যায়। যে কারণে আমি যেটা পড়েছিলাম অনেকদিন আগে, যে
ওখানে এত পরিমাণে ইঁদুর আমদানি হয়, আর ইঁদুর আমদানি হলে তো যেন বিভিন্ন টাইপের রোগ টোগ হবে, যেরকম প্লেগ হতে পারে, তাছাড়া শস্য যেগুলো হয় ধান হোক বা অন্যান্য বিষয়গুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো অতীতের ঘটনা যদি বলি, চলো গল্পের মাধ্যমে বলি, অনেক অনেক বছর আগে, এখন তো উন্নয়নের যুগ, মানে উন্নয়ন বলতে কীরকম সায়েন্টিফিক্যালি যুগ যদি বলি তাহলে যে কোনো ট্রিটমেন্ট সবই ঠিকঠাক। তো অতীতকালে আজ থেকে কয়েকশো বছর বা কয়েক হাজার বছর আগে যদি তুমি চিন্তা করো, তখন কিন্তু প্রচুর লোক কিন্তু মারা যেত। কী করে? হয়তো প্রচুর পরিমাণে বাঁশের ফুল হয়েছে, ওখানে প্রচুর পরিমাণে ইঁদুর টিঁদুর এসে ভর্তি হয়ে গেছে, সেই ফুলগুলোকে খেয়ে ফেলছে, আর সঙ্গে সঙ্গে আশেপাশের ফসলগুলোতে প্রচুর আক্রমণ করছে। খাবার দাবার কী বলবো, যেটাকে বললো আমরা অ্যাকচুয়ালি বলতে গেলে অভাব, বা বলতে পারি যে অনাহারের একটা ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে, তো খাবারের যে ফসল টসল সব নষ্ট করে ফেলছে। এরকম ঘটনা কিন্তু অতীতে হতো, যে কারণে একটা দুর্দশ লেভেলের প্রবলেম কিন্তু ক্রিয়েট হতো মাস ফ্লাওয়ারিংয়ের জন্য। তো এখানে অত কিছু বলেনি, এখানে হচ্ছে মাস ফ্লাওয়ারিং কোন গাছে হয়। তো মাস ফ্লাওয়ারিং আমরা বললাম যে বাঁশ গাছে হয়, উত্তর হবে কি বাঁশ। এবার আছে দেখো অগ্নাশয় কী ধরনের গ্রন্থি, তাই না? দেখো অগ্নাশয় সাধারণত মিশ্র গ্রন্থি বলা হয়। আচ্ছা মিশ্র গ্রন্থি কি? সাধারণত যে গ্রন্থিতে কী বলতো স্বনাল এবং অনাল অর্থাৎ অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয়ের ধরনের কাজ করে। আচ্ছা অন্তঃক্ষরা থেকে কী খরিত হয়? মনে করো হরমোন খরিত হয়, আর বহিঃক্ষরা থেকে কী খরিত হয়? উৎসেচক খরিত হয়। এবার অগ্নাশয় একটা স্পেশাল আমি গ্রন্থি মনে করি, যে এর মধ্যে কী হয় বলতো ইনসুলিন এবং গ্লুকাগন। আচ্ছা এই যে ইনসুলিন এবং গ্লুকাগন যেটা দুটো আছে, এই দুটো কিন্তু আবার হরমোন খরিত করে। এই ইনসুলিন যদি উল্টাপাল্টা খরিত হয়, যদি ঠিকমতো খরিত না হয়, তাহলে কিন্তু মানুষের কিন্তু এই যে সুগার এই রোগগুলো কিন্তু হয়। আর হজমের জন্য যে প্রয়োজনীয় উৎসেচক আছে কিনা, সেটাও কিন্তু উৎসেচক আমরা একটু আগে বললাম যে উৎসেচক যেটা সেটা হচ্ছে বহিঃক্ষরা থেকে, সেটাও কিন্তু এই অগ্নাশয় থেকে খরিত হচ্ছে, তাই না? তো অগ্নাশয় থেকে যেহেতু কী হচ্ছে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরার যে পদার্থগুলো, মানে নিঃসৃত পদার্থগুলো যেহেতু দুটোই খরিত হচ্ছে, অর্থাৎ অ্যাকচুয়ালি বলতে গেলে অগ্নাশয় হলো অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয়ের সমন্বয়ে গঠিত। তো এর জন্য আমরা বলতে পারি কীরকম অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলতে পারি। এখানে একটা পার্ট রয়েছে আইলেটস অফ ল্যাঙ্গারিজ বলে একটা পার্ট পাবা এখানে, যার মধ্যে আলফা কোষ বিটা কোষ রয়েছে, ঠিক আছে? এগুলো এক্সটার্নাল নলেজ জানলাম, যেটা উঁচু ক্লাসে সায়েন্স পড়তে গেলে 11 12 তোমাদের আবার লাগবে, তার জন্য আমরা একটু বেশি করে পড়ে রাখলাম। তো এটা হচ্ছে কি মিশ্র গ্রন্থি হয়। 9 নম্বর প্রশ্ন, জাইফল উদ্ভিদের কোন অংশ? এখানে দেখো বীজত্বক আছে, অন্তর্বীজ আছে, ভ্রূণাঙ্ক আছে। উত্তর হবে দেখো অন্তর্বীজ, এবং এই জাইফলটা কিন্তু হালকা লাল কালারের দেখতে হয়। চলে আসছে নেক্সট প্রশ্নে, উটের কুজে থাকে জল থাকে, চর্বি থাকে, মাংস থাকে। দেখো উটের কুজে আমরা মনে করি কি এই যে জল থাকে, অ্যাকচুয়ালি জল থাকে না, সেখানে থাকে চর্বি। এই চর্বিগুলো কী হয় বলতো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চেঞ্জ হয়ে কিন্তু আলটিমেটলি জলের একটা কিন্তু তোমার উৎপাদন একটা দেখাচ্ছে। আই মিন জলের যে অভাবটা আছে সেটা কিন্তু পূরণ করার চেষ্টা করে। এটা কিন্তু চর্বি, এটা কিন্তু জল না, ওকে? আর তোমাদের অবাক লাগবে যে উট কিন্তু একবারে অনেকটা জল কিন্তু গ্রহণ করতে পারে। ক্লাস 10-এর অভিব্যক্তি এবং অভিযোজন বলে একটা চ্যাপ্টার রয়েছে জীবনবিজ্ঞানে, সেখানে তুমি এই উটের সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে? এবার দেখো 2-এর যে প্রশ্ন বলেছে, যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বরে দেখো বলেছে, দেখো প্রত্যেকটার জন্য নাম্বার রয়েছে 1 করে, 10টা প্রশ্ন 10 নম্বর। 2-এর 1 নম্বর, সিএনজির মুখ্য উপাদান কি? দেখো সিএনজির মধ্যে মেনলি যেটা থাকে সেটা হচ্ছে মিথেন থাকে, ওকে? আর সিএনজির পুরো নাম কি? কম্প্রেস ন্যাচারাল গ্যাস, ওকে? আচ্ছা একটি সমযোজী যৌগের উদাহরণ দাও। একটি সমযোজী যৌগ তুমি জল বলতে পারো, যার সংকেত হচ্ছে কি বলতো H2O, অর্থাৎ H2O কিন্তু জলের সংকেত, সমযোজীর উদাহরণ। চলে আসে দেখো নেক্সট প্রশ্ন, যে জল ও পারদের মধ্যে কার প্লাবতা বেশি? অবশ্যই পারদের প্লাবতা কিন্তু বেশি হবে, ডেন্সিটি বেশি। কারণটা কি? কারণ পারদের ডেন্সিটি বা ঘনত্ব অনেক বেশি, তার জন্য এর প্লাবতা বেশি হবে। নেক্সট, ব্যারোমিটার যন্ত্রে কোন তরলের ধাতু ব্যবহার করা হয়? এর মধ্যে মেনলি কিন্তু পারদই ব্যবহার করা হয়। দেখবা অনেক সময় চকচক করে ব্যারোমিটারের মধ্যে দেখবে একটা অংশ রয়েছে তরল যেটা আছে, উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা উপরে দিকে উঠতে থাকে। নেক্সট, মরীচিকা কোন প্রকারের প্রতিবিম্ব হয়? এটা কিন্তু আমরা বলবো অসৎ বিম্ব, ওকে? নেক্সট, আরএনএর পুরো নাম কি? আরএনএর পুরো নাম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আরেকটা রয়েছে ডিএনএর পুরো নাম কি বলতো? ডিঅক্সিরাইবোজেন নিউক্লিক অ্যাসিড। তো দুটোই আমাদের জানতে হবে, আমরা জেনে গেলাম। নেক্সট দেখো ইনসিটু সংরক্ষণ কোথায় দেখা যায়? দেখো ইনসিটু সংরক্ষণ আমরা বলতে পারি যেরকম অভয়ারণ্য রয়েছে না, বায়োস্ফিয়ার রিজার্ভ, তারপরে ন্যাশনাল পার্ক, এই সমস্ত জায়গায় কিন্তু ইনস্টিটিউট সংরক্ষণ দেখা যায়। তাহলে আমরা উত্তরে কি লিখবো? ইনস্টিটিউট সংরক্ষণ দেখা যায় ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ ইত্যাদি স্থানে। নেক্সট, পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়? তো দেখো পশ্চিমবঙ্গের একটা জায়গা রয়েছে জলদাপাড়া ফরেস্ট আমরা বলবো। তো সেই জলদাপাড়া ফরেস্টে কিন্তু দেখো এই যে যেটা গন্ডার রয়েছে কিনা, সেই গন্ডার একটা স্পেশাল টাইপের গন্ডার দেখা যায়, যাদের একটা শিং থাকে, হ্যাঁ একটা সিংহ, যেটা এক শিং গন্ডার বলা হয়। তো সেটা কিন্তু জলদাপাড়া ফরেস্টে দেখা যায়। তো আমরা উত্তর লিখবো দেখো জলদাপাড়া অভয়ারণ্য।
আমি কিন্তু এই জলদাপাড়াতে ঘুরতে গেছিলাম এবং ওখানে অনেক রকমের প্রজাতি দেখেছিলাম, ময়ূর দেখেছিলাম, হরিণ, তারপরে কি বলে বাইসন বলে একটা আছে, হাতি, তারপরে আরেকটা যেটা বললাম এই যে একশৃঙ্গ গন্ডার, খুব সুন্দর জায়গা। তারপরে দেখো মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিকটির নাম কি? এটা হচ্ছে পেনিসিলিন হবে। সমুদ্রে সমুদ্রে অরণ্য সৃষ্টিকারী শ্যাওলার নাম কি? অরণ্য বলতে দেখো এতটা, আমরা তো ভাবি যে সমুদ্রে খালি জলই আছে, কিন্তু সমুদ্রের জলের নিচে কিন্তু অনেক রকমের উদ্ভিদের কিন্তু প্রজাতি রয়েছে, অনেক বড় বড় মাছ বা অন্যান্য প্রজাতি কিন্তু প্রাণী প্রজাতিও রয়েছে সেখানে। তো সেখানে অরণ্য সৃষ্টিকারী মেনলি যেটা তাকে বলা হয় কেল্প। কী বলবো বলো তো? কেল্প। এই কেল্পগুলো কিন্তু সামুদ্রিক যে মাছগুলো রয়েছে তারা কিন্তু এই কেল্পটাকে কিন্তু খুব সুন্দর করে আবার খাওয়া হিসাবে মানে গ্রহণ করে খাদ্য হিসাবে। তো আমরা এখানে আনসার লিখবো দেখো সমুদ্রের অরণ্য সৃষ্টিকারী শ্যাওলার নাম হলো কেল্প। নেক্সট 3 নাম্বার, বায়োফুয়েল কি রকেটে জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয়? তো বায়োফুয়েল মনে রাখার জন্য মনে রাখবা যে দেখো যে কোনো একটা উদ্ভিদ বা প্রাণী যেটা আছে সেটা তো একটা সময় পচে না, সেই পচার ফলে তার থেকে কিছু গ্যাস উৎপাদন করছি বা তরল পদার্থ উৎপাদন করছি, এবং এটাকে যখন আমরা জ্বালানির কাজে ব্যবহার করব সেটাকে কিন্তু আমরা বায়োফুয়েল বলবো। বুঝতে পারলে? আর এই যে যেটা বলছে রকেটের জ্বালানি হিসাবে ব্যবহার করা, এটা হচ্ছে তরল হাইড্রোজেন। চলো আমরা উত্তর পড়ি। উদ্ভিদ বা অণুজীবেদের মধ্যে আত্মীকরণ হওয়া কার্বন গঠিত যৌগ থেকে তৈরি জ্বালানিকেই আমরা বায়োফুয়েল বলবো। রকেটের জ্বালানি হিসাবে তরল হাইড্রোজেন ব্যবহার করা হয়। আচ্ছা নেক্সট প্রশ্ন, প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো যে কোনো পদার্থের প্লবতা মেনলি আমরা যদি বলি যে সেই যে পদার্থটা রয়েছে তার ঘনত্ব অর্থাৎ ডেন্সিটির উপর নির্ভর করে। আমরা শর্টকাটে জানি দেখো ডেন্সিটি, তারপর অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা ডেন্সিটি মানে হচ্ছে ঘনত্ব, প্রথমত ঘনত্ব, তারপর অভিকর্ষজ ত্বরণ, এবং বলতে পারি যে যার মধ্যে নিমজ্জিত আছে তার আয়তনের উপর কিন্তু নির্ভর করে। তিনটে বিষয়। প্রথম বিষয়টা হচ্ছে কি ঘনত্ব বা ডেন্সিটি, দ্বিতীয়ত বলবো অভিকর্ষজ ত্বরণ, আর 3 নম্বর হচ্ছে কি যে তার আয়তন, যেটার মধ্যে ফেলে রাখতেছি বা ডুবাচ্ছি তার আয়তনটা কেমন। চলো আমরা একটু বইয়ের ভাষা পড়ি, তোমাদের বইয়েরই প্রশ্ন এগুলো। দেখো বস্তুতে যে মাধ্যমে অবস্থিত তার ঘনত্বের উপর নির্ভর করে, একদম সোজা। অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে। আর নেক্সট হচ্ছে বস্তু নিমজ্জিত অংশের আয়তনের উপর নির্ভর করে। নেক্সট অন্তর্দ্যুতি কাকে বলে? দেখো কতগুলো ধাতু বিশেষত প্যালাডিয়াম, প্লাটিনাম, আয়রন, কোবাল্ট, নিকেল প্রভৃতি সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসকে তাদের পৃষ্ঠতলে ধরে রাখতে পারে। একে বলা হয় অধিশোষণ। উত্তপ্ত করলে এই অধিশোষিত হাইড্রোজেন বেরিয়ে আসে, এই ঘটনাকে অন্তর্দ্যুতি বলে। অর্থাৎ এই যে ধাতুগুলোর নাম বললো এরা কি আলটিমেটলি হাইড্রোজেনকে শোষণ করে নেয়। তুমি এই চিন্তা করছো যে অধিশোষণ কী জিনিস, দেখো একদম সিম্পল হিসাব, একদম সিম্পলভাবে বোঝো। ধরো তোমার কাছে একটা তুলা আছে, তুলাটা জলের মধ্যে ফেললে কী হবে? আলটিমেটলি দেখবা যে জল যদি দু এক ফোঁটা তুলার মধ্যে দাও তাহলে কী হবে? তুলাটা দেখবা যে সেই জলটাকে গ্রহণ করে চুষে নিচ্ছে না। তো এটাই মনে করো তোমার বোঝার জন্য, তুমি এরকমই মনে করো যে ধাতুগুলো কী করে হাইড্রোজেনকে চুষে নিচ্ছে, মানে ভিতরে নিয়ে নিচ্ছে। তো এটাই হচ্ছে আমরা বলবো যে শোষণ করে নিচ্ছে, অধিশোষণ, যেটা অন্তর্দ্যুতি। আর যখন এটাকে আমরা হিট করছি, গরম করছি, তখন এটা থেকে কিন্তু বেরিয়ে আসে। যেরকম তুলাটাকে প্রেসার দিলে এবার জলটা চিপচিপ করে বেরিয়ে আসবে। বাস, বিজ্ঞান সোজা ভাষায় বোঝো, ঠিক আছে? পড়ার সময় স্পেশাল ভাষা লিখবা। সদ্বিম্ব এবং অসদ্বিম্ব কাকে বলে? আচ্ছা সদ্বিম্ব অসদ্বিম্ব আমরা একটু আগে কিন্তু পড়লাম, এবার আমরা খুব সোজাভাবে আর একবার বুঝবো, কারণ এটা কিন্তু লাইট বা অপটিক্সের একটা পার্ট, যেটা ক্লাস 12-এর ফিজিক্সে রয়েছে, ঠিক আছে? 4th সেমিস্টারে সম্ভবত পড়ানো হবে, এবার 4th সেমিস্টারে আছে ওটা। তো এই টপিকটা অনেকের কাছে কঠিন মনে হয়। তো চলো আমরা একটু একদম সোজা করে বুঝি। দেখো সদ্বিম্ব কি জানো? দেখো আমরা যে প্রতিবিম্ব বলি না, প্রতিবিম্ব যেটা ইমেজ বলা হয়, যে ছবি, ইমেজ প্রতিবিম্ব, এই প্রতিবিম্বটাকে যদি আমরা পর্দায় ফেলতে পারি তবে সেটাকে বলবো হচ্ছে কি সদ্বিম্ব। আর যে প্রতিবিম্বকে আমরা ধরো পর্দায় ফেলতে পারবো না তাকে বলবো কি অসদ্বিম্ব। তার মানে কি সদ্বিম্ব হচ্ছে কি যে প্রতিবিম্বকে আমরা পর্দার মধ্যে ফেলতে পারবো, ইমেজ গঠিত করতে পারবো, তাকে বলবো হচ্ছে সদ্বিম্ব। আর যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না তাকে অসদ্বিম্ব বলে। পরীক্ষায় পার্থক্যটা খুব আসে, ভালো করে পড়ে রাখবা। ক্ষারকীয় অক্সাইড এবং অভয়ধর্মী অক্সাইড কাকে বলে? ক্ষারকীয় অক্সাইড কি? যেসব অক্সাইড জলের সংস্পর্শে বিক্রিয়া করে ক্ষারকীয় ধর্ম প্রকাশ করে। অর্থাৎ জলের মধ্যে যদি দাও সেটাকে ক্ষার ধর্মটা প্রকাশ করবে। দেখো প্রত্যেকটা পদার্থের কী হয়, অ্যাসিডি ধর্ম আছে, তাই না? ক্ষার ধর্ম আছে, অর্থাৎ বেস বলবো, অ্যাসিডি ধর্ম আছে, বা আমরা বলতে পারি নিউট্রাল কন্ডিশন, যেটা পোষমীয় কন্ডিশন বলা হয়, তাই না? তাহলে বুঝলাম যে পোষম বলতে তার মধ্যে অ্যাসিডও প্রকাশ পাবে না, ক্ষারও প্রকাশ পাবে না। কনসেপ্ট ক্লিয়ার হলো? তো যেসব অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে কোনো রকম মানে কী করছে, বিক্রিয়া করে ক্ষারীয় ধর্ম প্রকাশ করবে, তাকে বলবো ক্ষারকীয় অক্সাইড। আর যে সমস্ত পদার্থ কী বলতো অ্যাসিড ধর্মে প্রকাশ করে থাকে অ্যাসিডীয় বলতে পারি। আর যেটার ক্ষেত্রে দুটো রকমই দেখা যাচ্ছে, অর্থাৎ তার মধ্যে অ্যাসিড ধর্ম দেখা যাচ্ছে, ক্ষার ধর্ম দেখা যাচ্ছে, এই ধরনের যৌগকে আমরা বলবো কি বলতো উভয়ধর্মী অক্সাইড বলি। একবার পড়ে নেই চলো ভাষাগুলো। যেসব অক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয় ধরনের যৌগের সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে উভয়ধর্মী অক্সাইড বলে। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট সোমাটোট্রপিক হরমোনের কাজ লেখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ক্লাস 8 অ্যান্ড অবভিয়াসলি ক্লাস 10-এর জন্য, ক্লাস 10-এও রয়েছে এগুলো। সোমাটোট্রপিক হরমোন, আরও কত হরমোন রয়েছে। চলো এবার পড়ি। মানুষের শরীরের পেশি
পেশি বলতে তুমি জানো, হাড়ের দৈর্ঘ্য, হাড়ও জানো। এদের কী বলতো, এদের দৈর্ঘ্য বাড়াতে কিন্তু সাহায্য করছে, অর্থাৎ বৃদ্ধি করতে সাহায্য করছে, তাই না? প্রোটিনের উৎপাদন বাড়ায় এবং প্রোটিনের ক্ষয় কিন্তু কমায় এই সোমাটোট্রপিক হরমোন। নেক্সট, ত্রিফলা কাকে বলে? ত্রিফলা মানে 3 রকমের ফল, মনে রাখবা কি, ত্রিফলা মানে 3 রকমের ফল। একটা হচ্ছে কি আমলকি, একটা হচ্ছে বহেরা, আর একটা হচ্ছে হর্তুকি। তাহলে ত্রিফলাতে কি থাকে? থাকে হচ্ছে কি, আমার সাথে বলো, আমার সাথে বলো তুমি, দেখো সোজা মনে হবে। ত্রিফলাতে থাকে হচ্ছে কি আমলকি থাকে, বহেরা থাকে, আর থাকে হর্তুকি। এই 3টের মিশ্রণে কিন্তু আমরা বলতে পারি ত্রিফলা। হ্যাঁ, ত্রিফলা কিন্তু খুব ভালো পেটের জন্য খুব ভালো একটা। তো যাই হোক, চলো আমরা একটু পড়ে নেই। ত্রিফলা হলো এক ধরনের আয়ুর্বেদিক ওষুধ। ত্রিফলা কথাটির মানে হলো 3টে ফল। ত্রিফলায় থাকে সমপরিমাণের আমলকি, হর্তকি আর বহেরা, বীজ ছাড়া, যেটা বলছে। ত্রিফলা চূর্ণ জোলাপের কাজ করে, যা আমাদের শরীরের পরিপাক নালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে। আচ্ছা, ত্রিফলা রক্ত পরিষ্কার হিসাবে ব্যবহৃত হয়। এছাড়াও ত্রিফলায় খুব বেশি পরিমাণে ভিটামিন সি থাকে, তাই ত্রিফলাকে অনেক সময় সহযোগী খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমাদের এটা কিন্তু পেটের যেরকম গোলমাল, যা এই গোলমাল বলতে দেখো এখানে পেটের কথাটা কিন্তু বলছে, কিন্তু একটু অন্য ভাষা দিয়ে, পরিপাক নালী মানে পেটের ব্যাপারটা। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ইমিউনো সিস্টেম, কেন বললাম বলো তো, ভিটামিন সি আছে, এবং তার সঙ্গে সঙ্গে দেখো রক্তের কাজটাই করছে। তারপর এছাড়াও দেখো আমাদের কিন্তু সহযোগী খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। তো অনেক কিন্তু উপকার করে এই সমস্ত জিনিস। নেক্সট, এস্কিমো কি? এর অর্থ কী? দেখো, আন্টার্কটিকা যে রয়েছে, যার এলাকাগুলো রয়েছে না, অর্থাৎ শীত প্রধান এলাকা যেটা রয়েছে আন্টার্কটিকা, সেখানে মেরু অঞ্চল আমরা যেটা বলি, যেখানে প্রচুর পরিমাণে বরফ, এই যে আন্টার্কটিকা যেটাকে বলি, তো সেই অঞ্চলে কী হয় বলতো, যারা বসবাস করে, তো তাদের মানে ওই সমস্ত আন্টার্কটিকা মহাদেশে যারা থাকছে, আন্টার্কটিকাতে যে সমস্ত লোকগুলো বসবাস করছে, সে সমস্ত স্থানীয় লোকদেরকে বলা হচ্ছে কী বলতো, এস্কিমো। এস্কিমো শব্দের অর্থ হলো যারা কাঁচা মাংস খায়। এরা এক রকমের ঘর বানায়, আমরা পড়েছিলাম, কী ঘর বলো তো, বরফ দিয়ে বানানো ঘর। সেগুলোকে কী বলে বলো? আচ্ছা, দেখি তুমি বলো আগে, আমি শুনবো। কি বলে বলো? ওগুলোকে বলে ইগলু, বরফের ঘর আন্টার্কটিকা মহাদেশে, তাই না? আর ওরা কি করে, ওই যে কুকুরগুলা দিয়ে গাড়ি বানায়, তাই না? কুকুরগুলা গাড়ি বানায় তো না, আচ্ছা, অ্যাকচুয়ালি কুকুরের বাহন হিসাবে যায়, মানে আই মিন কুকুরগুলা সামনের দিকে থাকে, কুকুরগুলো দৌড়াতে থাকে, আর ওরা হচ্ছে কুকুরে করে ও হয়তো কোনো কিছুর মধ্যে বরফের মধ্যে চলাচল করে, অর্থাৎ ওদের যাতায়াতে কুকুর কিন্তু সাহায্য করে। স্লেজ গাড়ি বলে। এবার মনে পড়লো? আচ্ছা, সেটা আসছে নেক্সট প্রশ্ন। টিকা কাকে বলে? দেখো বলছে কোনো মৃত দুর্বল জীবিত অণুজীবকে বা সরাসরি অণুজীবিত দেহ থেকে বেরোনো দুর্বল বিষকে নির্দিষ্ট ডোজে আগে থেকে কোনো মানুষের দেহে প্রবেশ করিয়ে ওই ধরনের অণুজীবিতের বিরুদ্ধে আগে থেকে রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে এই পদ্ধতিকে বলা হয় টিকাকরণ বা অনাক্রমণ ঘটনা। তো এই যে এই প্রসেসটা যে পদ্ধতিতে করছে সেটাকে আমরা কিন্তু টিকা বলছি, তাই না? অর্থাৎ কোনোটা মৃত বা দুর্বল জীবিত যেটা আছে অণুজীব, বা সরাসরি অণুজীবের দেহ থেকে কোনো একটা অংশ বের করে নিলাম, করার পরে কোনো একটা জীব বা কোনো একটা প্রাণী যেটা আছে তার মধ্যে প্রবেশ করলাম বডির মধ্যে, করার ফলে তার মধ্যে কী হচ্ছে, একটা ইমিউনো সিস্টেম, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর যে সিস্টেম, সেই বাড়ানোর সিস্টেমের জন্য এই যে আমরা প্রসেসটা চালাচ্ছি, এটাই কিন্তু টিকাকরণের মধ্যে আমরা বলবো। নেক্সট, টিএসএইচ এর পুরো নাম লেখো। তো দেখো, টিএসএইচ এর পুরো নাম হলো সোমাটোট্রপিক হরমোন, এটা আমরা জানি। আর টিএসএইচ এর পুরো নাম হচ্ছে কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। নেক্সট হলো আছে, দেখো আমাদের প্রশ্ন রয়েছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, প্রত্যেকটা নাম্বার রয়েছে 3 করে 10টি, 3 10 কে 30। প্রথম প্রশ্ন, কচু পাতায় জল থাকলে তার চকচকে দেখার কারণ কি? পেরিস্কোপে সমতল দর্পণ দুটিকে কত কোণে রাখা হয়? দেখো, কচু পাতায় যদি জল থাকে কিনা, তো সেক্ষেত্রে চকচক যে হচ্ছে, এটা মেনলি কিন্তু আলোর অভ্যন্তরীণ যে পূর্ণ প্রতিফলন রয়েছে তার জন্য কিন্তু হয়। এই কারণে জলগুলো কী বলো তো, দেখবো উজ্জ্বল দেখায়, অর্থাৎ ওর মধ্যে যে আলোটা পড়ছে সেটা কিন্তু প্রতিফলিত করে দিচ্ছে, এবং সেটা কিন্তু আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে হচ্ছে। বুঝতে পারলে? আর এখানে যে পেরিস্কোপ ব্যাপারটা বলছে সেটা হচ্ছে কি আলটিমেটলি 45 ডিগ্রি কোণে কিন্তু এই পেরিস্কোপকে রাখা হয়। চলো আমরা পড়ি একটু দান। কচু পাতায় জল থাকলে তা চকচকে দেখায়, কারণ হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কচু পাতার উপর জলবিন্দুকে উজ্জ্বল দেখায়। কচু পাতার উপর সূক্ষ্ম রোয়া থাকে, জলবিন্দু ওই রোয়াগুলির মধ্যে আটকে থাকে, ফলে জলবিন্দুর নিচে বাতাস থাকে। যেসব আলোক রশ্মি জলবিন্দুর মধ্যে দিয়ে এসে জল এবং বায়ুর বিপত্তলের সংকট কোণ অপেক্ষা বড় কোণে আপতিত হয়, সেই রশ্মিগুলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। ওই প্রতিফলিত রশ্মিগুলো চোখে এসে পড়লে আমাদের কি হচ্ছে, জলবিন্দুগুলোকে চকচকে দেখায়। পেরিস্কোপের সমতল দর্পণ দুটিকে 45 ডিগ্রি কোণে রাখা হয়। যাই হোক, নেক্সট, বল কি? দেখো, বল মানে কি বলো তো? দেখো, বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো একটা পদার্থের তার অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে। এবার অবস্থা বলতে কি, সেটা পদার্থটা স্থির হতে পারে, স্থির থাকলে সেটা গতিশীল হবে, বা গতিশীল যদি হয় অর্থাৎ সেটা যদি চলমান হয় সেটাকে আমরা স্থির করতেছি। অর্থাৎ এইভাবে যে তার আমরা অবস্থার পরিবর্তন করছি বা তার দিকের পরিবর্তন করছি, এবার যার সাহায্যে করছি, বাইরে থেকে যা প্রয়োগের মাধ্যমে এটা হচ্ছে, সেটাই কিন্তু বল বা ফোর্স। যাই হোক, যেরকম ধরো তুমি, তোমার সামনে তো রয়েছে না, খাতাটা রয়েছে, আচ্ছা বইটা রয়েছে বা কলমটা রয়েছে, তুমি হাত দিয়ে কলমটাকে একটু প্রেশার দাও। দেখো, কলমটা সামনের দিকে যাচ্ছে না,
এই যে তুমি বাইরে থেকে কি করলে, বাইরে থেকে দেখো কলমের উপর কিছু একটা দিলে, যে কারণে কলমটা সামনের দিকে গেল, এটাই কিন্তু বলতে পারি বল। এই যে তুমি যা দিলে সেটাই হচ্ছে বল। এবার চলো আরেকটা এক্সপেরিমেন্ট করো। এবার কলমটাকে বলো কি কলম সামনে যাও বলো। দেখো কলম যাচ্ছে না, কারণ মুখ দিয়ে বলছি, আমরা কথা বলছি, কথার মাধ্যমে তো সেটা সরছে না। কিন্তু দেখো হাত দিয়ে নাড়া দিলে কিন্তু চলে যাচ্ছে। এই যে হাত দিয়ে আমরা যেটা দিচ্ছি সেটাই কিন্তু ফোর্স বা বল বলতে পারি। তো কনসেপ্টটা আমাদের হয়ে গেল বোঝা। এবার আমরা একটু পড়ে নেই। বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে গতিশীল বা কোনো গতিশীল বস্তুর দিক পরিবর্তন করা হয় তাকেই বলবো হচ্ছে কি বল। তারপরে দেখা বলেছে যে পরিমাণ বল 1 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে, সেই পরিমাণ বলকেই 1 নিউটন বলা হয়। বল, আচ্ছা এখানে যদি বলে, তোমাকে যদি পরীক্ষায় দেয় যে 1 ডাইন কাকে বলে, তো এখানে 1 কেজির বদলে আমরা কিন্তু তখন গ্রাম বলে দেবো। যে পরিমাণ বল 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে এখানে 1 মিটার পার সেকেন্ড আছে, সেখানে আমরা কী করবো সেমি, অর্থাৎ 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে, সেই পরিমাণ বলকেই 1 ডাইন বল বলে। দেখো কোনো কিচ্ছু নাই, জাস্ট চেঞ্জ করে দেবো, আর কিচ্ছু না। নেক্সট, বল পরিমাপ করার যন্ত্রের নাম হলো স্প্রিং তুলা। আচ্ছা স্প্রিং তুলা, আচ্ছা আর একটা তুলা হয়, সেটা হচ্ছে সাধারণ তুলা। সাধারণ তুলার সাহায্যে কী হচ্ছে, পদার্থের ভর মাপা হচ্ছে। ক্লাস 9-এ গিয়ে কিন্তু আবার পড়বে, আর আমার কথা মনে থাকবে। বলে দাদারা তো সেই পড়িয়েছিল, ক্লাস 9-এও মনে পড়লো, ক্লাস 10-এও মনে পড়লো, ক্লাস 12-এ গিয়ে সায়েন্স নিয়ে পড়ে তখনও দাদার কথাটাই মনে থাকবে। অবভিয়াসলি তোমার হেল্পের জন্য সবসময় আমার আছি তো। আর একটা কথা আমি সবসময় বলি, সব থেকে সেরা রেজাল্ট কিন্তু তোমার করতে হবে, ওকে? তো প্রচুর অ্যানালাইসিস করবো, আর অ্যানালাইসিসগুলো কেমন লাগছে অবশ্যই বলবে, ওকে? এর থেকেও আরও বেশি অ্যানালাইসিস করবো। তুমি যদি বলো হাসায় পড়াতে, আমি দুর্ধর্ষ পারি হাসায় পড়াতে, কিন্তু ইউটিউবে একটু কমই পড়ায় হাসায়। যাই হোক, চলো একটু পড়ি। 3 নম্বর বলেছে কার্বনের একটি নিয়তাকার রূপভেদের নাম লেখো। কোল ওয়াশিং কি, শুষ্ক বরফ কি? কার্বনের একটি নিয়তাকার রূপভেদের নাম হলো হিরে, মানে এর আকার রয়েছে। হিরে তো সেই না, হিরে কিনতে পারলে সেই হবে না। হাতের মধ্যে হিরের গয়না পরে ঘুরতে থাকবো, বা গলার মধ্যে, টোটাল বডির মধ্যে হিরে লাগিয়ে লাইট মারলে পরে শরীরটা একদম কিন্তু লাইটিং হবে, ডিক 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 ডিক, সেই লাগবে দেখতে, তাই না? ডিজে চলো একটু যেন পড়ে নেই। ডিজে পরীক্ষার পরে সব হবে, রিল্যাক্স, তাই না? আচ্ছা, কার্বনের একটি নিয়তাকার রূপভেদের নাম হলো হিরে। আচ্ছা, কয়লা পরিশোধন পদ্ধতিকে কোল ওয়াশিং বলে। শুষ্ক বরফ, কঠিন কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। খুব ঠান্ডা কিন্তু বানানো হয়, মানে এর উষ্ণতা কিন্তু খুব নিম্ন হয়, অর্থাৎ খুব ঠান্ডা হয় এটা, বুঝতে পারলে? নেক্সট আসছে দেখো, পলিমার কাকে বলে? কৃত্রিম পলিমার কাকে বলে? উদাহরণ দাও। পলিমার, কৃত্রিম পলিমার, প্রাকৃতিক পলিমার, যাই হোক চলো আমরা পলিমার আগে ভালো করে পড়ে নিই। দেখো একই প্রকার যদি আমরা চিন্তা করি যে একই প্রকার বা ভিন্ন প্রকারের বহু সংখ্যক, কী হয় বলো তো? পলিমারের সংখ্যাটা বলছি যে একই রকম হতে পারে বা বিভিন্ন টাইপের হতে পারে, বিভিন্ন প্রকারের কি হচ্ছে বহু সংখ্যক, মানে অনেকগুলো অণু কি হচ্ছে রাসায়নিকভাবে যুক্ত হয়ে একটা শৃঙ্খলাকৃতি দীর্ঘ যৌগ গঠিত যৌগন হবে, তাকে বলো পলিমার। যেরকম ধরো সাপোজ গলায় মালা পড়ছে, তো যেরকম ধরো মালার মধ্যে দেখবা যে প্রত্যেকটা চেনের যে একটা অংশ থাকে, আমরা অনেক সময় পুঁতি বলি, তাই না? এক একটা যুক্ত হয়ে, আচ্ছা একটু দেখিয়ে দিই, ভালো লাগবে। হ্যাঁ, আমি অলসের মতো দেখাই করছি না, চলো তোমাকে একটু বুঝিয়ে দিই, গল্প করছি তোমার সাথে আমি। দেখো এই একটা অংশ, দেখো প্রত্যেকটা অংশ কিন্তু যুক্ত হয়ে আলটিমেটলি একটা মালা তৈরি হয়েছে। তো পলিমারের ক্ষেত্রে কি বলছে যে অনেকগুলো মনোমার যুক্ত হয়ে যাওয়া ঘটনাগুলো, তাইকেই আমরা বলবো হচ্ছে কি পলিমার। কনসেপ্ট ক্লিয়ার হলো? চলো আমরা একটু পড়ি যে একই প্রকার বা ভিন্ন প্রকারের বহু সংখ্যক কোনো রাসায়নিকভাবে জুড়ে যে শৃঙ্খলাকৃতি অর্থাৎ চেইন ফরমেশন হচ্ছে, গঠিত হয়, তাকেই বলবো হচ্ছে পলিমার। কৃত্রিম পলিমার কাকে বলে? যেগুলো মনে করো প্রকৃতি থেকে পাওয়া যায় না, যাদেরকে আমরা কী করছি, আমরা নিজেরা তৈরি করতেছি। কোথায় তৈরি করতেছি? হ্যাঁ, প্রকৃতিতে পাওয়া যাচ্ছে না, তাহলে কোথায় করবো? অবশ্যই সেটা ল্যাবরেটরিতে করবো, অর্থাৎ রাসায়নিকারে করবো, সেগুলো হচ্ছে কৃত্রিম পলিমার। তো প্রকৃতিতে যেগুলো পাবো সেগুলো হচ্ছে প্রাকৃতিক পলিমার, আর যেটা ল্যাবরেটরিতে বা বলতে পারি যে রিসার্চ সেন্টারে বানানো হবে সেটা হচ্ছে কি কৃত্রিম পলিমার। তো যে সমস্ত পলিমারগুলিকে প্রকৃতি থেকে পাওয়া যায় না এবং যাদেরকে রসায়নকারে কৃত্রিম উপায়ে প্রস্তুত করা হয় তাদের কৃত্রিম পলিমার বলে। উদাহরণ, পলিথিন হতে পারে, পিভিসি, তাই না? টেফলন হতে পারে, পিভিসি হতে পারে, নাইলন হতে পারে, আর কত আছে, তাই না? নেক্সট দেখো ক্লোরিন নেগেটিভ, দেখো ক্লোরিনের উপরে একটা মাইনাস লেখা হচ্ছে। আয়নে ইলেকট্রনের সংখ্যা কত? এবং তারপর একটা প্রশ্ন আছে, এমজি এর পারমাণবিক সংখ্যা 12, Mg2+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত? আর নেক্সট আছে মিথেনের কেন্দ্রীয় পরমাণুর নাম ও যোজ্যতা লেখো। দেখো আমরা নর্মালি জানি যে ক্লোরিনের কতগুলো থাকে, 17টা থাকে, তাই তো? ক্লোরিনের 17টা থাকে এবং তার থেকে যদি একটা বেরিয়ে যায় তাহলে এক যোগ হয়ে যাবে, যে কারণে 18টি এখানে হলো। তাহলে কি হলো
নর্মাল হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে এর মানটা হচ্ছে কত 17, আর মাইনাস মানে বেরিয়ে গেছে একটা, তাহলে তার সঙ্গে একটা 1 যোগ করে দেবো। এটা ইজি অঙ্ক, আমিও জানি। তাহলে কী হলো 17 আর 1 যোগ করলে হয়ে গেল 18, বাস সিম্পল। ওকে, আর যদি এখানে প্লাস বলতো তাহলে কিন্তু আমাদের একটা কমে যেত। প্লাস বললে কী হবে, যুক্ত হচ্ছে ইলেকট্রন, আর ইলেকট্রন মানে তো মাইনাস জিনিস, তাই না? এইভাবে কিন্তু মনে রাখবে। ওকে, আচ্ছা, Mg2+ আয়নে ইলেকট্রন সংখ্যা হতো কত আছে এখানে দেখো 10টি আছে। মিথেনের কেন্দ্রীয় পরমাণুর নাম হলো কার্বন এবং যোজ্যতা হলো 4, মনে থাকবে? আচ্ছা, এর গঠনটা কেমন যেন হয় ক্লাস 10 অর্গানিক কেমিস্ট্রিতে ফার্স্ট তোমরা এগুলো পড়বে। এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে। এর সংকেতটা কি? এর সংকেত হচ্ছে CH4, মিথেন। খুব সুন্দর হলো পড়া। চলো আমরা অনেক অনেক উঁচু ক্লাসে জেনে জানলাম। ঘৃতকুমারীর ঔষধি গুণগুলি লেখো। ঘৃতকুমারীর ঔষধি গুণগুলো কি কি? আচ্ছা বলো তো, ঘৃতকুমারী মানে কি বলো আগে, না বলো কি ঘৃতকুমারী কি বলো তো? এই যে অ্যালোভেরা আছে না, হ্যাঁ, ইংলিশটা বললে সবাই জানবে, আমি জানি। এই অ্যালোভেরাকে কিন্তু আমরা ঘৃতকুমারী বলছি। দেখো এতে এতে কী বলছে দেখো, বিভিন্ন টাইপের পদার্থ আছে, কীরকম খনিজ মূল্য আছে, ভিটামিন আছে, তারপরে অ্যামাইনো অ্যাসিড আছে, এগুলো কিন্তু পাওয়া যায়। বুঝতে পারছো তো? খুবই গুরুত্বপূর্ণ পদার্থ এগুলো আমাদের বডির জন্য। আচ্ছা, এগুলো কী করে বলো তো? অনেক রকমের আমাদের শরীরের যে রোগ টোগ সেগুলো সারায়। যেরকম ধরো গ্যাস্ট্রিকের যে প্রবলেম আছে সেটার ক্ষেত্রে হতে পারে, কোষ্ঠকাঠিন্য। হ্যাঁ, এটা একটা বিষয় আছে, তেজস্ক্রিয় যে বিকিরণ, এটা কিন্তু খুব ডেঞ্জার লেভেলের, সেটার ক্ষেত্রে কিন্তু এটা কার্যকরী, অর্থাৎ আমাদের চামড়াও কিন্তু বেশ ভালো রাখে তেজস্ক্রিয় বিকিরণের হাত থেকে। তারপরে অ্যান্টিবায়োটিক একটা উপাদান এর মধ্যে পাওয়া যায় সম্ভবত, যেটা আমাদের কী বলতো, আমাদের এই যে জ্বর হলে পারে সেই ক্ষেত্রে কিন্তু এটা কাজে দেয়। আমাদের শরীরে যে টেম্পারেচার আছে সেটা কিন্তু কমাতে সাহায্য করে। তারপরে আরও অনেক কিছু আছে, যেরকম রক্ত যেটা আছে সেই ডেন্সিটিটা, মানে রক্ত ঘন হয়ে যাচ্ছে তার প্রবণতা, সেগুলোকে কন্ট্রোল করা। তারপরে অস্থিসন্ধির এই যেখানে ব্যথা ট্যাথা বিষয়গুলো আছে, এগুলো কিন্তু ঘৃতকুমারীর কিন্তু খুবই কার্যকরী। চলো আমরা একটু পড়ে নেই। হ্যাঁ, ভিটামিন, খনিজ মৌল, অ্যামাইনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড ঘৃতকুমারীর পাতার নির্যাসে পাওয়া যায়। অ্যাসিডের আধিক্য মানে অতিরিক্ত পরিমাণে অ্যাসিডিটি হয়ে গেলে রক্তের ঘন হয়ে যাওয়ার প্রবণতা, দূষণজনিত চাপ এবং অস্থিসন্ধির প্রদাহ কমাতে ঘৃতকুমারীর পাতার নির্যাস ব্যবহার করা হয়। গ্যাস্ট্রিক ক্ষত, কোষ্ঠকাঠিন্য, তেজস্ক্রিয় বিকিরণজনিত চামড়ার ক্ষতে ঘৃতকুমারীর পাতার নির্যাস ব্যবহার করা হয়। ঘৃতকুমারীর নির্যাসে অ্যান্টিবায়োটিক উপাদান থাকায় জ্বর হলে তাপমাত্রা কমাতে এটি ব্যবহৃত হয়। হয়ে গেল। নেক্সট একটা প্রশ্ন রয়েছে, বসুন্ধরা শীর্ষ সম্মেলন। আচ্ছা, এটা কি? আর্থ সামিট কেন করা হয়? আমাদের পৃথিবী বসুন্ধরা, তাই না? সেই পৃথিবীটাকে সুন্দরভাবে রাখার জন্য কিন্তু এই সমস্ত পরিবেশমূলক যে সম্মেলনগুলো করা হয়, তার মধ্যে কিন্তু বসুন্ধরা অন্যতম একটা সম্মেলন। ওকে, চলো আমরা আরেকটু পড়ি। দেখো, এটা বলেছে মিষ্টি জলে বসবাসকারী একটি স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো। তাহলে প্রথমত আমরা আর্থ সামিট সম্পর্কে একটু সংক্ষিপ্ত জানবো। দেখো, ব্রাজিল বলে একটা দেশ আছে, জানো তো? সেখানে রিও ডি জেনেরিও বলে একটা শহর রয়েছে। সেখানে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সায়েন্টিস্ট, বিভিন্ন সমাজের লোক এবং বিভিন্ন টাইপের গুরুত্বপূর্ণ মানুষ সেখানে কী করলো, যুক্ত হলো। একবার যুক্ত হয়ে সেখানে একটা ওই যে মিটিং বলি না, মিটিং যেটাকে আমরা সম্মেলন বলি বাংলায়, সেখানে অনুষ্ঠিত হলো। মানে তারা মিটিং করলো যে আমাদের পরিবেশটাকে কীভাবে ভালো রাখবো। ঠিক আছে, আমাদের পরিবেশকে ভালো না রাখলে ভবিষ্যতে আমরা কী করে বাঁচবো, দূষিত হয়ে গেলে সবার ক্ষতি হবে, তাই না? পৃথিবীর কত রকমের প্রাণী, বন্য উদ্ভিদ হারিয়ে যাবে, তাদের সবার দিক দিয়ে ঠিক রাখতে পারে, পৃথিবীটাকে বাসযোগ্য রাখতে হবে, অর্থাৎ ভালো রাখবে, তাই না? বাসযোগ্য অর্থাৎ যেন সবাই বসবাস করতে পারে। তো এই বিষয়ে তারা কী করলো বলো তো, 21টা, মনে রাখবা 21টা কী বলো তো, এজেন্ডা নিল, মানে লক্ষ্য রাখলো। এই কারণে একে কিন্তু এজেন্ডা 21ও অনেক সময় বলা হয়। তার পাশাপাশি এমন কিছু করতে হবে যে আমরা যেটা ব্যবহার করছি পরিবেশ থেকে, যে সম্পদগুলো, গাছপালা বলো, প্রকৃতি বলো, আমরা ব্যবহার করবো, এবং তার পাশাপাশি যেন ভবিষ্যতের লোকও ব্যবহার করতে পারে। ওই যে কয়লা বলো, তেল বলো, সব কিছু একবারে শেষ করা যাবে না। ঠিক আছে, এটা কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে, যেটা আমরা ক্লাস 10 গিয়ে পড়বো, স্থিতিশীল উন্নয়ন। তো এটাও কিন্তু বসুন্ধরা সম্মেলনে কিন্তু অংশগ্রহীত হয়েছিল। তারপরে যেরকম ধরো পরিবেশের তাপমাত্রা, যেটা গ্লোবাল ওয়ার্মিং বলি, সেটা নিয়ে আলোচনা করা হয়। তারপরে সমুদ্রতে বর্তমানে প্রচুর কিন্তু দূষিত হচ্ছে, সেটার দিকে লক্ষ্য রাখা হয়ে গেছিলো, মানে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল। এরকম অনেক কিছু এটাতে আলোচনা করেছিল। চলো আমরা একটু রিডিং পড়ি। 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে পরিবেশ বিষয়ক একটি বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে পরিবেশের বিভিন্ন সমস্যা এবং তার নিয়ন্ত্রণের জন্য 21 দফা কর্মসূচি গ্রহণ করা হয়। একে এজেন্ডা 21 বলা হয়। আমি একটু আগে যে গল্প করার মাধ্যমে তোমাদেরকে পড়া বোঝালাম না, ওখানে কিন্তু এগুলো বলছিলাম, তাই না? তারপরে দেখো বলছে মুখ্য বিষয়গুলো হলো স্থিতিশীল উন্নয়ন, যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে, বনের সংরক্ষণ, পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ, জল সম্পদের সঠিক ব্যবহার, জলের প্রবলেম যে হচ্ছে সেটাকে ঠিক মতো রাখতে লাগবে না, তাই না? সমুদ্রের সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি। মিষ্টি জলে বসবাসকারী একটি স্তন্যপায়ী প্রাণীর নাম হলো গঙ্গা শুশুক। দেখো দেখো দেখো, এই যে পাঠটা আমরা যে পড়লাম না,
এগুলো কিন্তু টোটালটা কিন্তু আমরা গল্পের মাধ্যমে একবার বুঝে গেলাম। তো পরীক্ষায় এই কনসেপ্টগুলো মাথায় রাখবে এবং সুন্দর করে নিজের ভাষা বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবে। ওকে, নেক্সট 8 নম্বরে বলেছে দেখো অণুজীবদের বৈশিষ্ট্যগুলি লেখো। আচ্ছা দেখো অণুজীব যে আছে না, অণুজীব কী বলো তো, একদম ক্ষুদ্র, এত ছোটো না হয়তো চোখেও দেখা যাবে না। এরা দেখো বিভিন্ন জায়গায় জন্মাতে পারে, মানে বিভিন্ন জায়গায় জন্ম নিতে পারে। সেটা বলতে পারে যে মরুভূমি বলো, ঠান্ডা বলো, গরম বলো, সব জায়গাটায় কিন্তু এদের পাওয়া যাচ্ছে, তাই না? তো এটা অনেক সময় অনেক অণুজীব কী হয়, যেটা অন্ধকার একদম কেমন একটা স্যাঁতসেঁতে পরিবেশ সেখানে থাকে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে একটু গরম উষ্ণতাতে থাকছে। আবার এই সমস্ত জীবাণুগুলো কিন্তু একটু সূর্যের আলোতে এলে কিন্তু নষ্ট হয়ে যায়। তো এইগুলো আমরা অণুজীব সম্পর্কে জানি। এর মধ্যে ব্যাকটেরিয়া হয়, ভাইরাস হয়, আরও কত কত কিছু হয়, সেগুলো আমরা জানি, তাই না? চলো অণুজীব সংক্রান্ত কিছু তথ্য এখানে লেখা হলো তোমাদের বইয়েরই, অবশ্যই তুমি এখানে রিডিং করে নেবে। আমি হালকা বুঝিয়ে দিলাম তোমাকে, হ্যাঁ। ওকে, আগাচ্ছি নেক্সট প্রশ্নতে। ফণিমনসা গাছের বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো এখানে মেনলি ফণিমনসা গাছ সংক্রান্ত ক্লাস 10 কিন্তু আমরা পড়বো বুঝির জন্য। চলো আমি একটু ব্যাখ্যা করে দিই যে ফণিমনসা মরুভূমি অঞ্চলে হয়, মরুভূমিতে জল পাওয়া যায় না। গল্প করি, হ্যাঁ, তাহলে দেখো বুঝতে সুবিধা হবে। তো যেহেতু মরুভূমিতে জল পাওয়া যায় না, খুব কষ্টে কিন্তু তারা জল সংগ্রহ করে, তো এই কারণে ওই গাছে কিন্তু বেশি পাতা থাকে না, কারণ বেশি পাতা থাকলে বেশি জল লাগবে, তাই কি না? তো এই কি হয়, এদের পাতাগুলো আলটিমেটলি কাটা, যেটাকে মানে কণ্টক, সেই কাটাতে কিন্তু রূপান্তরিত হচ্ছে। এটা একটা বৈশিষ্ট্য। তাহলে কী হচ্ছে, ফণিমনসার পাতা কাটায় রূপান্তরিত, 1 নম্বর গেল। 2 নম্বর যদি বলি যে এদের পাতায় সূর্যের আলো পড়লে কী হবে, বাষ্পমোচন হয়ে জলগুলো বেরিয়ে যাবে। এর জন্য পাতার উপরে কিন্তু মোমের একরকম আস্তরণ থাকে, হ্যাঁ। নাম্বার 2 পয়েন্ট হয়ে গেল। এবার দেখো জল তো মরুভূমিতে খুব সহজে পাওয়া যায় না, অনেক মাটির অনেক নিচে পাওয়া যায়। এই কারণে কি হয়, ওদের যে ওই যে শিকড়গুলো আছে মাটির অনেক অনেক গভীরে কিন্তু পৌঁছায়। 3খানা ফার্স্ট ক্লাস কোয়ালিটির কিন্তু আমরা কী বলো তো জেনে গেলাম, আলটিমেটলি কী বলবো পয়েন্ট জেনে গেলাম। চলো এবার আমরা তোমাদের বইয়ের ভাষা একটু পড়ি। এই ধরনের গাছদের মধ্যে প্রথমেই আসে ক্যাকটাসের নাম। ফণিমনসার মধ্যে সারা গায়ে কাটা ভর্তি থাকে। সব দেশের মরুভূমিতে রয়েছে এই প্রিকলি পিয়ার বা সাধারণ ফণিমনসা গাছ। গায়ে কাটা থাকায় অন্যান্য পশু পাখিরা খেতেও পারে না। কাটা হলো এদের আত্মরক্ষার অস্ত্র। সবুজ রঙের কাণ্ড। আমি তো ক্লাস 10-এর পড়া পড়িয়ে দিলাম, এখানে তো ওগুলো লেখেনি। যাই হোক, ক্লাস 10-এ তো পড়তেই হবে ওইজন সম্পর্কে। তো আমি যে 3টা পয়েন্ট বললাম মনে রাখবে, কিন্তু মাধ্যমিকে আসে খুব, ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য ফণিমনসা, ঠিক আছে, তার মধ্যে পড়ছে। তোমাদের বইতে একটু সোজা লেভেল আছে, পড়ে রাখো। নেক্সট, মেছো বিড়ালের সংকট এবং সংরক্ষণ সম্পর্কে লেখো। এটা তুমি এখন পড়ো। ওকে, এই যে দেখো লেখা আছে। তো দাদার ক্লাসে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর এরকম অনেক অনেক ভিডিও আসবে। ওকে, আমাকে কিন্তু তুমি অবশ্যই কমেন্টে বলবে যে কেমন লাগলো আমার অ্যানালাইসিস। আমার যদি ক্লাসটা ভালো লাগে, আমি যেটা মিন করছি যে গল্পের মাধ্যমে যদি পড়ে আমাদের ভালো একটা রেজাল্ট হয়, অবশ্যই গল্পের মাধ্যমে জিনিসটা বুঝবো আমরা, এবং তার পাশাপাশি বইও পড়বো, ঠিক আছে। এবং একদম স্ট্রেস ফ্রি পড়তে হবে, কোনো রকম টেনশন করা যাবে না। যতটা টাইম দেওয়া যাবে পড়তে হবে, এবং আনন্দের সহিত পড়তে হবে, কারণ লং টাইম থাকতে হবে, যে চাপ নিয়ে কিছু করা যাবে না। মন দিয়ে পড়তে হবে, ঠিকমতো খাবার দাবার খেতে হবে, ঠিকমতো ঘুমাতে হবে, বাবা মার সাথে প্রচুর গল্প করতে হবে। ক্লিয়ার? তো মন দিয়ে পড়বা, কেন, একটা বেটার রেজাল্ট করতে হবে। বেটার রেজাল্ট না করলে কেউ চয়েস করবে না তো, ঠিক আছে। আর খুব শান্ত থাকবা। ওকে, ঠিক আছে, তাহলে নেক্সটে আর একটা ভিডিওতে আরও কিছু আবার গল্প করব, ঠিক আছে তাহলে।